সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 8 জুন 2026। আজ আমরা আলোচনা করব প্যানাল কোডের আপনার 334 থেকে 348 ধারা পর্যন্ত। তার আগে আমরা পূর্বের ক্লাসটি একটু রিভিশন দিব। পূর্বের ক্লাসটা ছিল আমাদের 319 থেকে আমাদের 333 ধারা পর্যন্ত। তো 319-এ রয়েছিল আঘাত, মানে আঘাত বলতে আমরা কি বুঝি। 320 ধারায় ছিল গুরুতর আঘাত। গুরুতর আঘাতের ক্ষেত্রে 8টা আপনার সিস্টেম দেওয়া আছে, যে এই 8 সিস্টেমের ভিতর যদি কোনো আঘাত করা হয় তাহলে সেটা হচ্ছে গুরুতর আঘাত। 321 যেখানে বলা ছিল স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা একটি অপরাধ। 322-এ বলা ছিল স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানও একটা অপরাধ। তারপর সে 323-এ আছে স্বেচ্ছাকৃতভাবে কেউ যদি আঘাত দান করে তার শাস্তি, এটা একটি অধর্তব্য ধারা। তারপর 324 স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক মারাত্মক অস্ত্রের মাধ্যমে বা অন্য মাধ্যমে সাহায্যে কেউ যদি আঘাত দান করে, 324 ধারা। 325 স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি। 326 ছিল স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দান করা। তারপর হচ্ছে 326 ক আপনার স্বেচ্ছাকৃতভাবে আপনার দুইটা চোখ উপড়ানো বা এসিডের অংশটা এখান থেকে পড়তে হবে না। 327 বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে যখন কাউকে আঘাত করা হয় সেটা 327-এ পড়ে। তারপর হচ্ছে 328 কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বিষাক্ত পদার্থ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে আঘাত প্রদান করা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলছিলাম 328টা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে আমাদের 329 বলপূর্বক সম্পত্তি বা মূল্যবান দলিল গ্রহণ বা এমন কোনো কাজ করতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করার শাস্তি। 329 330 331 বাতিল, মানে বাতিল বলতে আমি বাতিল করে দিলাম মনে করেন, এটা আপনার পেনাল কোড থেকে আর হবে না, এটা আপনার পড়তে হবে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন। তার ক্ষেত্রে যদি কোনো পাবলিক স্বীকারোক্তি আদায়ের জন্য কাউকে আঘাত দান করে তার ক্ষেত্রে 330 331 আপনি ব্যবহার করতে পারবেন, বাট কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পেনাল কোডের 330 বা 331 ব্যবহার করা যাবে না, কারণ এটার জন্য বিশেষভাবে আমাদের আইন আছে। কি আইন? নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। এই আইন অনুযায়ী এই অপরাধটা আপনার সংজ্ঞায়িত হবে। 331 বললাম তুমি এই একই জিনিস গুরুতর আঘাতের ক্ষেত্রে। 332 সরকারি কর্মচারীকে তিনি যখন দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনে বাধা দান করার জন্য যখন কেউ আঘাত করবে। 332 বাধা দান, বাধা দান করলেই এখানে গায়ের সাথে স্পর্শ হলে আঘাত হয়ে যায় অটোমেটিক। তারপর 333 এই একই জিনিস, জাস্ট গুরুতর আঘাত করা সরকারি কর্মচারীকে, তিনি যাতে দায়িত্ব পালন করতে না পারেন। তারপর হচ্ছে 333 পর্যন্ত ছিল আমাদের গত ক্লাস। আজকে হচ্ছে আমাদের 334 থেকে। তো ইতোমধ্যে একটা ভিডিও ক্লাস আমার ফেসবুক আইডি থেকে ছাড়ছি, অ্যাপসে এখনো আপলোড করার সুযোগ পাই নাই। আজকে অনেকদিন পরে সবকিছু পরিষ্কার টরিষ্কার করে ভিডিও করা শুরু করছি। আজকে টার্গেট ছিল অনেকগুলো করব, কিন্তু শেষমেশ একটা করতে পারছি। একটাই আপনাদের জন্য আপলোড করছি, আশা করি আগামীকালকে আরো বেশি ক্লাস আপনারা পাবেন। তো 334 দ্বারা থেকে আমাদের আজকের ক্লাস দেখেন। 334টা হচ্ছে আপনার বড় লোকের দ্বারা। 334 335 কেন বললাম জানেন? বড় লোকের দ্বারা 334 335, কারণ বড় লোকেরা এই দুটো দ্বারা সুযোগ নিয়ে থাকে, আর গরিবরা সাধারণত এই সুযোগটা পায় না। কথাটা আপনার কাছে অন্যরকম লাগতে পারে, বাট আমি এটা বাস্তবতা থেকে বলতেছি যে এই ধারাগুলোর সুযোগ তারাই পায় যারা আদালতে প্রভাব বিস্তার করতে পারে। কেন? কারণ এই ধারাগুলোর প্রয়োগ সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। সাধারণ মানুষের ক্ষেত্রে এই ধারাগুলোর প্রয়োগ হয় না। তারা হচ্ছে আপনার একটু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই ধারাগুলোর আপনার প্রয়োগ হয়। কিরকম? যে আপনার যে অভিযোগটা আনা হয় এই যুক্তি খণ্ডন বা এই পর্যন্ত টিকে থাকাটাই মুশকিল, এবং এই ধারাগুলোর প্রয়োগ সবাই জানেও না। এই জন্যই আর কি আমি মজা করেই বললাম যেগুলো বড় লোকের ধারা। কিরকম? 334 যদি খেয়াল করে দেখেন, এখানে বলা আছে উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করা। আপনি যদি পেনাল কোডের 323 324 দেখেন, ওইখানে যে পরিমাণ শাস্তির কথা বলা আছে, কেউ যদি আপনার মনে করেন এই উত্তেজনাবশত কোনো কারণ দেখাইতে পারে স্বেচ্ছাকৃতভাবে এই কাজটা তিনি করছেন, যে উত্তেজনা করছে তারপর তিনি আঘাত করছেন। এখন এইটা প্রমাণ করার আগে, আঘাত যে তিনি নর্মালি করছেন এটা প্রমাণ করার আগে আপনার প্রমাণ করতে হয় উত্তেজনা দিছিল যে সেই বিষয়টা। তো এটা কিন্তু সচরাচর
আপনার প্রমাণ করা কঠিন যে উত্তেজনার বিষয়টা, এবং এক্ষেত্রে আপনার খুব একটা লং টাইম থাকতে হয়, শর্টকাটে এটা প্রমাণ করা যায় না। তো এই যে উত্তেজনা দিছে, এই উত্তেজনা বশত তিনি আঘাত দিছেন, তার মানে আঘাতের বিষয়টা স্বীকার করা হলেও এই ক্ষেত্রে তিনি কাজটা করছেন মূলত যাকে আঘাতটা করছে সেই ব্যক্তির উত্তেজনার কারণেই তিনি আঘাত করছেন। এবং উত্তেজনা এবং আঘাত সাথে সাথে হইতে হবে, এরকম না যে এখন উত্তেজনা দিল একটু পরে এসে আঘাত করবে, এরকম হবে না, এটা ইনস্ট্যান্ট, সাথে সাথে হবে। তো সহজ ভাষায় বলতে গেলে উত্তেজনা বশত যদি কেউ স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে তিনি পেনাল কোডের 334 দ্বারাই শাস্তির আওতায় আসবেন। সেম কাহিনী পরেরটা, জাস্ট গুরুতর আঘাত। জাস্ট গুরুতর আঘাত 334টা হচ্ছে স্বেচ্ছাকৃত আঘাত, 335টা হচ্ছে আমাদের গুরুতর আঘাত। তাহলে 34 এবং 35 আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, এখান থেকে এমসিকিউ, সরি এমসিকিউ তো আসবেই, প্লাস রচনামূলকও আসতে পারে। তারপর হচ্ছে 336 দ্বারা, 300 অন্য লোকের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী কাজ, একেবারে নর্মাল, আমাদের তেমন প্রয়োজন নাই এটা। তারপরে আমরা পড়ি যে 336, যদি কোনো ব্যক্তি তিনি এমন কোনো কাজ করবেন যেটা মনে করেন যে বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ এরকম কোনো কাজ করেন, যা মনে করেন একজন মানুষের জীবন বা তার ব্যক্তিগত যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তাকে আপনার হুমকির মুখে তুলে, মানে বিপন্ন করে তুলে, সে ব্যক্তি মনে করেন এই 336-এ শাস্তির আওতায় আসবে। যে এমন কোনো কাজ তিনি করবেন না যেটা মনে করেন যে অন্য লোকের কি হবে, অন্য লোকের জীবন বা ব্যক্তিগত যে নিরাপত্তা আছে এটার একটা হুমকির মুখে পড়ে, এরকম কাজের জন্য পেনাল কোডে 336-এ শাস্তির আওতায় আসবে। আচ্ছা, পরবর্তীতে বলতেছে একই রকম কাহিনী, একই রকম কাহিনী এই ক্ষেত্রে যদি কেউ আঘাত দান করে, যে তার এই আঘাত দানের কারণে একজন মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা যে আছে এই জিনিসটা মনে করেন একটা হুমকির ভিতরে পড়ছে, এরকম যদি হয় যে আপনার আঘাত দান করছে, তাহলে সেটা 337-এ পড়ে। যে কোনো ব্যক্তি কোনো কাজ বেপরোয়া বা তাচ্ছিল্যভাবে কাজের ফলে কাউকে আঘাত করে, তাহলে এই আঘাতের শাস্তি হিসেবে 337। তাহলে কিসের মাধ্যমে? বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ সহকারে। অনেক সময় দেখা গেছে যে আমরা অনেক কিছু কাজ করি, পরে একজনের গায়ে লাগিয়ে যায় না, পরে আমরা লগে লগে কি করি, ভাই সরি সরি ভাই দেখছি না ভাই ভুল হয়ে গেছে ভাই, এরকম বলি না অনেক সময়, বলি না? তো এই যে আমরা একজনের গায়ে লাগিয়ে যায় তারপর বলি ভুল হয়েছে ভাই, দেখছি না ভাই ভুল হয়ে গেছে। তো এখন ওই যে দেখছি না, ওই যে ভাই ভুল হয়ে গেছে, এটা যদি কেউ সন্তুষ্ট না হয়, এখন মনে করেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা তিনি নিতে পারেন 337 মোতাবেক, যে আপনি বেপরোয়া বা যে কাজটা আপনি সতর্কতার সাথে করা উচিত ছিল আপনি এই কাজটা তাচ্ছিল্যভাবে কইরা তাকে আঘাত দান করছেন, এই কারণে আপনার বিরুদ্ধে এই 337-এ তিনি ইচ্ছে করলে অভিযোগ আনতে পারেন। বুঝতে পারছেন? তার মানে বেপরোয়া বা তাচ্ছিল্যপূর্ণ কাজ একটা করা হবে, ওই যে আছে না যে আপনার গায়ে লাগাই না, এ মানে মন মানে দরেতে ধরে না, এরকম একটা শরীর চলে না আর কি, মগরাপাটি। তো এরকম যদি কাজ করে এবং এই কাজের মাধ্যমে কেউ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেই ব্যক্তি আপনার যে আঘাত দিল তার বিরুদ্ধে পেনাল কোডের এই যে 337 যে আছে এই 337-এ আপনার অভিযোগ তুলতে পারেন। সেম সেম জিনিসটাই, জাস্ট যদি গুরুতর আঘাত করে 338, গুরুতর আঘাত করে তাহলে কিন্তু 338। এখন দেখবেন যে এইখানে কিন্তু শাস্তির পরিমাণ সরাসরি আঘাত দান করলে যে পানিশমেন্টটা হয় এই জায়গাটায় এসে দেখবেন শাস্তির পরিমাণ কিন্তু কম। আর শাস্তির পরিমাণ আপনি মুখস্থ করে পারবেন না, কোনোভাবেই না, বিশেষ বিশেষ কিছু ধারা আছে এগুলোর ক্ষেত্রে মুখস্থ করেন, বাকিগুলো আপনার না পড়লেও চলবে। এরপরে হচ্ছে আমাদের 338 ক, আপনার পড়ার দরকার নাই। 338-এর পরে যে 338 ক আছে, জনপথে আপনার যানবাহন বা ঘোড়া চালিয়ে কোনো ব্যক্তিকে আপনার আঘাত দান করা, এটাকে এখন লাগবে আর? ঘোড়া দিয়ে যদি কোনো প্রশ্ন করে তাহলে হয়তো লাগবে, মনে করেন ঘোড়া দিয়ে করলেন না, যানবাহন দ্বারা কোনো ব্যক্তিকে মনে করেন যে আপনার আঘাত দান করা হলো, তাহলে কি এখান থেকে হবে? হবে? হবে না। কোথা থেকে হবে? সড়ক পরিবহন আইন 2018 ওইটা অনুযায়ী, ঠিক আছে? সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সেই পানিশমেন্ট হবে। তারপর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি অবৈধ বাধা ও অবৈধ অবরোধ সংক্রান্ত, যেটা আমি আমার আইডি থেকে একটা ভিডিও দিছি,
সেই ভিডিওটা মনে হয় আপনারা কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখেন নাই। আমি একটা জিনিস আমার ভিডিও থেকে আপনাদের একটু শেয়ার করে দিতেছি। এই ভিডিওটা এই ক্লাসের মাধ্যমে আপনারা একটু দেখেন, আমি দিচ্ছি, দাঁড়ান। সবাই একটা অংশ আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এটা একটা রাস্তা। আচ্ছা, এখন দেখেন, আমি একটু স্ক্রিন শেয়ার করবো আপনাদের সাথে। স্ক্রিন শেয়ারটা একটু দেখেন। কালারটা একটু চেঞ্জ করে দেই, লাল কালার দেই। ধরেন এটা একটা রাস্তা, এদিকে যাওয়ার অধিকার সবার আছে, ঠিক না? এখন মানে প্রতিকূল ব্যক্তি এসে এখানে দাঁড়ায় থাকলো, লাঠি দেয় এবং তলবে রাখলো, আপনি যাবে দিবে না, তাহলে তারা কিন্তু এখানে অবৈধ বাধা সৃষ্টি করলো। এখন মনে করেন এটা সড়ক ও জনপদের রাস্তা। সড়ক ও জনপদের রাস্তা, তো এখানে হচ্ছে রাস্তার উন্নয়ন কাজ চলতেছে, এরকম একটা সাইনবোর্ড লাগানো আছে। কি? রাস্তার উন্নয়ন কাজ চলতেছে, আপনার বিকল্প রাস্তা ব্যবহার করুন। তাহলে এখন দেখেন, এটা সরকারি রাস্তা, এদিকে আপনার যাওয়ার কিন্তু অধিকার ছিল, কিন্তু আপনাকে যেতে দিচ্ছে না। তার মানে কি? আপনাকে যেদিকে অধিকার আছে যাওয়ার, এদিকে যেতে দিচ্ছে না। কিন্তু এখানে তো সেটাই কভার করে যে আপনার স্বাধীনতা আছে, অধিকার আছে। আর একটু বুঝতে পারছেন কি না? একটু আমি বুঝি, আপনারা দেখতে পারবেন আইডি থেকে আছে মানে আপনার বাধা জিনিসটা কি। আপনি একদিকে যেতে চাইছিলেন, আপনার মনে করেন যে পিছন দিকে একজনের ডাক দিল, আমরা এটাকে বলি যে ডাক দিছে, মানে একটা বাধা লাগাই দিছে, মানে গ্রামের অপসংস্কৃতি হিসেবে। আর বাংলা সিনেমা দৃশ্য অনুযায়ী নায়কের বাপ যখন বাড়ি থেকে বাইরে হয়ে যায়, তারা যখন পিছন থেকে কেউ ডাক দেয় বা কোথাও একটু বাড়ি টাড়ি লাগে থাইমা যা, তখন বোঝা যায় যে আসার সময় তারে বিলেনে মাইরা ফেলবে, তাহলে একটা বাধা লাগে, ঠিক না? এটা আমাদের সিনেমার রীতি অনুযায়ী। তো এইখানে যে কাজটা করতেছে যে আপনি একদিকে যাচ্ছেন, যাওয়ার অধিকার আপনার আছে, সেই মুহূর্তে আপনাকে যদি ওইখানে আপনার না যাওয়ার জন্য যদি বাধা দেয় যে আপনি এখানে যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না, তাহলে সেটা কি? অবৈধ বাধা। এখন ধরেন ওইদিকে যাওয়ার জন্য আপনার অধিকার থাকতে হবে, আপনার অধিকার থাকতে হবে যে আপনার এখানে যাওয়ার অধিকার আছে। যেমন ধরেন একটা সরকারি রাস্তা, আপনার যাওয়ার অধিকার আছে, এখানে যদি কেউ আপনাকে বাধা দেয়, তাহলে আপনি অবৈধ বাধার সম্মুখীন হলেন। এখন ধরেন আমার বাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, শর্টকাট রাস্তা, এখন আপনি এদিকে যেতে যাচ্ছেন, এখন আমার বাড়ির লোকজন যদি আপনাকে যাইতে না দেয়, তারাও কিন্তু আপনাকে বাধা দিল, কিন্তু এই বাধাটা কি বৈধ বাধা না অবৈধ বাধা? 100% বৈধ বাধা, অবৈধ বাধা না। যেহেতু আপনার কোনো অধিকার নাই আমার বাড়ির ভিতর দিয়ে চলাফেরার, অতএব এখানে আপনার অধিকার নাই। যখন আমি আপনাকে অনুমোদন দেই তখন আপনি যাইতে পারেন, সেটা আপনার, তখন আপনার জন্য বৈধ, আপনাকে জানাইছি। সরকারি রাস্তা দিয়েও কিন্তু আমাদের সবার যাওয়ার অধিকার আছে, বাট যখন কোনো সরকারি কর্তৃপক্ষ রাস্তার উন্নয়ন কাজ করেন, তখন তো একটা সাইনবোর্ড লাগাই দেন যে সাবধান, রাস্তার উন্নয়ন কাজ চলতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, এরকম সাইনবোর্ড লাগা থাকে না? সাইনবোর্ড লেখা থাকে। তাহলে তখন তো আপনি বলতে পারেন নাই কি এর কাজ টাজ করেন, সরেন, এদিকে যাওয়ার আমার অধিকার আছে, আমরা এই রাস্তায় যাবো। কিন্তু তখন আপনি তাদের বিরুদ্ধে অবৈধ বাধার অভিযোগ আনতে পারবেন না। এটাকে বলা হয় অবৈধ বাধা, ঠিক আছে? এখন দেখেন অবৈধ অবরোধের একটা উদাহরণ আমি আবার ভিডিওর মাধ্যমে দেখাইছি। এই যে অবৈধ অবরোধ জিনিসটা কি, আমি একটু টাইনা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এইটা মনে করেন একটা বৃত্ত দিলাম, ঠিক না? তো এটা একটা গোলাকার জায়গা, এটা একটা চতুর্ভুজ জায়গা। তো এখানে মনে করেন মাঝখানে আপনি, এখানে আপনি। এখন তো দেখেন, আপনি গোলাকার দিয়ে হোক আপনি কিন্তু যাইতে পারতেছেন না, আটকা পড়তেছেন। এই দিক থেকে আপনি আটকা পড়তেছেন, দুদিকে যান আপনি আটকা পড়তেছেন। এখন এইটা মনে করেন আপনি, এটা মনে করেন আপনি, এবং এই চারিদিক থেকে আপনাকে ঘেরাও করে রাখছে, আপনি কোথাও যেতে দিচ্ছে না। তার মানে সব দিক থেকে যখন আপনার বাধা আসবে তখন সেটাকে বলা হবে অবৈধ অবরোধ। এখন কখনো কখনো এমন সিস্টেম হয় যে আপনার এক জায়গায় দাঁড়ায় থাকলে আপনি কোনো দিকে বেরোতে পারতেছেন না, তখন আপনাকে অবরোধ করতে বলা হবে। মনে করেন এটা আপনার বাড়ি, এটা আপনার বাড়ি, তো এটা হচ্ছে গেট, এটা হচ্ছে বাড়ির গেট। তো এই যে বাড়ির গেট,
এখন এখানে মনে করেন 1 2 3 4 5 6 এরকম সংখ্যাটা দাঁড়ালে এখানে দাঁড়ায় থাকে, আপনি বাড়ি থেকে বের হলে আপনাকে মেরে ফেলবে। তো এখন আপনি তাহলে বাসার ভিতরে কি আছেন, অবরুদ্ধ আছেন না? আপনি এখন বাসার ভিতরে অবরুদ্ধ আছেন, এইটাও কিন্তু আপনাকে অবরোধ করা। তাহলে অবৈধ অবরোধের একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, যেখানে আমরা দেখতে পারতেছি যে একজন মানুষকে চারপাশ থেকেই যেতে না দেওয়াই হচ্ছে কি অবৈধ অবরোধ। কখনো কখনো আপনার একদিক থেকে বাধা আসলেও অবরোধ হয়ে যেতে পারে। কিরকম? যেমন ধরেন আপনার বাড়িতে চারিদিকে দেয়াল করা আছে, তো একদিক দিয়ে বেরোয় যাওয়ার রাস্তা একটা। তো এই এক জায়গাতে যদি আপনার লুক লাগায় রাখে যে আপনি বেরোলে আপনার পিটাবে, তাহলে আপনি কিন্তু বাড়ির ভিতরে আটকে থাকলেন না? আটকে থাকলেন কিনা? আপনি অবরুদ্ধ। আপনি কি অবরুদ্ধ। এরকম আমার এই ছোটবেলায় একটা ঘটনা আছে এরকম, যে আমার এক ফ্রেন্ড আপনার ওই সরকারি কোয়ার্টারের এক লোকে মানে একজন স্টাফের মেয়ের সাথে প্রেম করতো। তো ওই কোয়ার্টারের কিছু ছেলে পেলে আপনার আমার বন্ধুরে ঠেটমেট দিছে। তার আমরা হলাম গিয়ে লোকাল, আর ওরা এত বড় সাহস, ওরা এলাকার বন্ধু বান্ধব সব 20-30টা মনে করেন গেছি, গিয়া একজনের পর একজন এখানে ডিউটি পালন করছে যে তোরা কেউ এখান থেকে বেরোতে পারবি না। 21 দিন পর্যন্ত ওদেরকে বেরোতে দিয়েছিলাম না, 21 দিন। তারপরে দুই পক্ষের গার্জেন আইসে আমগরে এনে ক্ষমা টমা চাইছে, পরে আমরা এই রাস্তা তুলে নিছি। তা আমরা যে কাজটা করছিলাম ছোটবেলা, ছোট কই, তখন বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, পুলিশে যোগদান করি নাই মাত্র, তখন ইন্টারমিডিয়েট পাস করছি, বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তখনকার ঘটনা। তো আপনার এই যে ঘটনাটা আমরা ঘটাইছিলাম, এটা কিন্তু তাদেরকে কোনো ধরনের আঘাত করি নাই, মারধর করি নাই, বকাবকি করি নাই, জাস্ট খালি কোয়ার্টারের সামনে লাঠি সোটা নিয়ে বসে থাকতাম। ওরা বুঝতো যে বেরোলেই আমাকে মারবে, ওরা বেরোতো না। তো এই যে কাজটা আমরা করছি, এই কাজটাই হইলো কি অবৈধ অবরোধ, কারণ আমাদের ভয়ে তারা কোয়ার্টার থেকে বের হয়নি। এটাই হচ্ছে অবৈধ অবরোধ। ক্লিয়ার? অবৈধ অবরোধ। তো আমরা অবরোধটা বুঝলাম এবং বাধাটা বুঝলাম। তার মানে একদিকে যাওয়ার ক্ষেত্রে যখন সামনে দাঁড়ায় থাকলো বাধা, যখন চারিদিক থেকেই আমাকে আটকায় রাখলো তখন সেটা অবরোধ। ক্লিয়ার? এইটুক বুঝলে এখানে আর বোঝার কিছু নাই, আজকের ক্লাস মনে করেন শেষ। অবৈধ বাধা বুঝছেন আর অবৈধ অবরোধ বুঝছেন, আজকের ক্লাস তেমন আর কোনো কিছুই নাই। আগামীকালকের ক্লাসে আপনি বল প্রয়োগটা বুঝবেন আর আক্রমণটা বুঝবেন, দেখবেন ক্লাস শেষ। আমরা ক্লাস আজকে বুঝাইলে আবার বেশি লম্বা হয়ে যাব, এই জন্য ওটাকে আলাদা করছি। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের দ্বারাগত দিক থেকে। এখন আমরা 339 যদি দেখি, এখানে আমাদের একটা সংজ্ঞা দিছে যে অবৈধ বাধা কাকে বলে। একজন ব্যক্তির যে দিকে যাওয়ার স্বাধীনতা আছে বা অধিকার আছে, তাকে সেই দিকে যেতে না দেওয়াটাই হচ্ছে কি অবৈধ বাধা। তো এখন আপনার কি সব জায়গায় মনে করেন বাংলাদেশে ফুটবল খেলা হইতেছে, স্টেডিয়ামে যাওয়ার অধিকার তো আপনার আছে, কিন্তু ওই মুহূর্তে টিকিট না করলে আপনার অধিকার জন্ম নিবে? জন্ম নিবে না। তার মানে টিকিট না কিনলে আপনাকে এখানে যেতে দিবে না, এটাই স্বাভাবিক, এটা বাধা হবে না। তারপরে ধরেন 340 অবৈধ অবরোধ, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমারেখার বাইরে যেতে না দেওয়াই হচ্ছে কি আপনার অবরোধ। একনিষ্ঠ নির্দিষ্ট সীমারেখার ভিতরে তাকে আটকে রাখা হয়। কখনো আপনি তাকে ধরে নিয়ে একটা ঘরের ভিতরেও রাখতে পারেন, যেরকম দেখেন না যে নায়িকারে ধাক্কা মারে, নায়িকাকে বালিশের উপর গিয়ে পড়ে যায়, হ্যাঁ, যে তোর আজকে থেকে বাইরে যাওয়া নিষেধ। কমন দৃশ্য, তোর আজকে বাইরে যাওয়া নিষেধ, পরে বাইরে যা দরজাটা লাগাই দেয়। এই যে দৃশ্যটা নায়িকার একটা ঘরের ভিতর আটকে রাখলো, এটাও কিন্তু সাবালিকা হয়ে থাকলে তার বাপে ওই মেয়ের সাথে যে কাজটা করলো, এটা অবৈধ। কি করলো? বাধা দিল না অবরোধ? হ্যাঁ, অবরোধ। যেহেতু একটা ঘরের ভিতর আটকায় রাখছে, এটা হচ্ছে অবৈধ অবরোধ। তাহলে আমরা বাধা অবরোধ সম্পর্কে ক্লিয়ার। তো অবৈধ অবরোধ, এখন দেখেন শুধুমাত্র পানিশমেন্ট গুলা দেখেন। 341 অবৈধ বাধা দানের শাস্তি। থানায় মামলা হইব আর 341 থাকবো না এমন খুব কম ঘটনাই হয়। কারণ কি? দেখবেন যে মারামারি মামলা হয়েছে, আমরা যাইতেছিলাম, আমার রাস্তা আটকাইছে, রাস্তায় আটকে আমার চর থাপ্পড় মারছে, তার মানে 341 হয়ে গেল অলরেডি। জাস্ট তাকে যে দাঁড় করাইছে 341, ওকে, কমন হয়ে গেছে। আসামি কয়জন ছিল? 5 জন, বাস 143 হয়ে গেল। কারণ কি? কোনো অপরাধ করার উদ্দেশ্যে যখন 5 জন ব্যক্তি একত্রিত হয় তখন সেটা বেআইনি সমাবেশ হয়ে যায় অটোমেটিক, তাই না? তো 143, 341 একে দেখবেন একদম শুরুতেই থাকবে
143, 341, এরপরে দেখবেন 323, 24, 25, 26, 27, এই মানে সরি 27 না, 323 থেকে 326 পর্যন্ত একটা ধারা থাকবো, যে চত্তাপুর মারছে, নয় বাড়ি মারছে, এরকম একটা জিনিস অটোমেটিক থাকে। এরপরে হয়তো গলার চেইন নিচে গা, নাহলে মোবাইল নিচে গা, দেখবেন 379। লাস্টের ধারাটা দেখবেন 506+2, যে যাওয়ার সময় হুমকি দিছে, যদি তারা থানায় যাস তাহলে মারে লেবো। এই হলো একদম এজাহার, কমন একটা এজাহার, কপি পেস্ট, তারপর নাম ঠিকানা পাল্টায় মাল্টায় একটু সাজায় মাজায় এজাহার রেডি, ঠিক না? কম্পিউটার অপারেটর যারা আছেন তাদের কাছে এগুলো সেভ করা আছে, জাস্ট খালি কপি পেস্ট, নাম ঠিকানা বাতির নাম আসামি টিসামি পাল্টায় দিয়ে দিলাম, বাস কি একটা এজাহার রেডি। এই ঘটনাগুলো কমন ঘটনা। এই যে রাস্তা আটকানোটাই হচ্ছে কি 341, ক্লিয়ার? একজন ব্যক্তি একদিকে যাওয়ার অধিকার আছে, তাকে আটকাই দেওয়াই 341 পানিশমেন্ট। তাহলে 339-এর সংজ্ঞা, 341-এ শাস্তি। 340-এ যেটা আমাদের অবৈধ বাধা, অবৈধ অবরোধ, এইটার শাস্তি, এইটার শাস্তি আবার 342-এ, এটাও কিন্তু হয়, 342-এও কিন্তু মামলা হয়। এখন ধরেন কোনো পুলিশ অফিসার যদি আপনার কোনো ব্যক্তিকে ধরে নিয়ে এসে আটক করে রাখে, সেটা কিন্তু আবার এই বাধা দানের ভিতরে, এই অবরোধের ভিতর কিন্তু আসবে না, সেটা কিন্তু নির্যাতনে চলে যাবে। তাকে ধরে নিয়ে এসে যদি আটক করে রাখে, নির্যাতনের সংজ্ঞার ভিতর কিন্তু চলে যাবে, নির্যাতনের সংজ্ঞা কিন্তু চলে যাবে। আবার অবৈধভাবে ধরে নিয়ে এসে তাকে যদি আপনার সোপর্দ করে দেয়, তখন কিন্তু আবার ওই যে অবৈধভাবে বাধা দান, তাকে ধরে নিয়ে আসলো, এগুলো কিন্তু কিচ্ছু আসবে না আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে। তখন আসবে যে সর্বশেষ দারোগা সাহেব কি কাজটা করলেন, যে তাকে অবৈধভাবে আইনের সোপর্দ করছেন, তার মানে পেনাল কোডের সম্ভবত ভুল না হলে 220, ঠিক না? পেনাল কোডের 220 দ্বারাই শাস্তি। তখন পুলিশ অফিসারের জন্য কিছু কিছু অপরাধ কিন্তু পেনাল কোডের সাথে মিলে যাবে, কিন্তু ওইখান থেকে হবে না। তখন আপনি চিন্তা করবেন যে তার জন্য বিশেষ কোনো ধারা আছে কিনা, বিশেষ কোনো ধারা আছে কিনা, বা বিশেষ কোনো আইন আছে কিনা। সাধারণত সবকিছুর ক্ষেত্রে যদি পুলিশ অফিসারকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছে তাদেরকে মিলান, তাহলে কিন্তু হবে না, কারণ তাদের জন্য অপরাধগুলো সংজ্ঞায়িত হয় একটু অন্যভাবে, যে অপরাধগুলো অন্যরা করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে আমাদের 343, এই যে একজনকে আপনার এক জায়গায় অবরোধ করে রাখা হয়, এই অবরোধের একটা তো নির্ধারিত দিন থাকে। মনে করেন তারা কয়দিন অবরোধ রাখছে, যদি সেটা 1 দিন 2 দিন হয় 342, সমস্যা নাই। যদি সেটা 3 দিন হয় বা 3 দিনের চাইতে বেশি হয়, 3 দিন হয় বা 3 দিনের চাইতে যদি বেশি হয়, তাহলে সেটার পানিশমেন্ট হবে আমাদের কত থেকে 343, যে 3 দিন বা তার বেশি সময়ের জন্য তাকে আটকে রাখা হয়েছে। তার মানে এখন দেখেন, ওই যে আমরা যে বন্ধু বান্ধবরা মিলে যে কাজটা করছিলাম, এটা কিন্তু 21 দিনের গণনা ছিল। তার মানে কি 3 দিন বা তার বেশি। কিন্তু অস্থির হয়েন না, দ্বারা কিন্তু আরেকটা আছে, সেটাতে আমরা পড়বো, বাট আপাতত আমরা কিন্তু এখানে পড়ি 3-এর অধিক। কিন্তু দেখেন এমন কোন দ্বারা হয়তো আমাদের সামনে আসবে, তখন দেখবেন এই দ্বারার কাজে লাগবে না। ঠিক পরের দ্বারাটা আপনারা খেয়াল করেন, 344, ওইখানে বলা আছে 10 দিন বা তার অধিক সময়ের জন্য যদি কাউকে অবরোধ করে রাখা হয়, তাহলে আমাদের ঘটনাটা কয়দিন ছিল? 21 দিন। তাহলে আমরা এখন কোথায় পড়লাম? তাহলে আমরা এখন পড়ে গেলাম 344 দ্বারাই। প্রথমত 343-এ পড়তেছিলাম, পরে আবার দেখলাম যে মা 344-এ তো আরো আছে 10 দিন বা তার অধিক, তার মানে এখানে পড়ি, তার মানে আমরা 344-এ পড়ে গেলাম। এরপর হচ্ছে 345 দ্বারা। 345, 345 জিনিসটা কি? 345টা হচ্ছে যে আপনার একজন ব্যক্তি কোনো সংস্থা বা কারো কাছে আটক আছে, এটা যদি সত্য হয়ে থাকে, তখন আপনার সংক্ষুব্ধ ব্যক্তি আছেন তার পক্ষে, তারা ইচ্ছে করলে কিন্তু হাইকোর্টে রিট করতে পারেন। হাইকোর্টে কি করতে পারেন? রিট করতে পারেন। আপনারা জানেন যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ, আমি বললাম না, দেখি কেউ কেউ জানেন কিনা। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে যে একজন রাষ্ট্রের নাগরিক সংক্ষুব্ধ ব্যক্তি যিনি হাইকোর্টে রিট করতে পারেন, যে তার অধিকার আপনার ক্ষুণ্ণ করা হয়েছে, তিনি সেটা বহাল চান, তিনি তার অধিকার ফেরত চান। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ? পারেন না কেউ? 102, সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 102, যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তিনি উচ্চ আদালতে আপনার আবেদন করতে পারবেন, যদি কোনো বিষয় তার প্রতি অবিচার করা হয়, সংক্ষুব্ধ হন, তিনি সেটা আবেদন করতে পারেন। 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী লিখে রাখেন সবাই, সংক্ষুব্ধ ব্যক্তি রিট করতে পারেন। এই যে রিট করতে পারেন, এই রিট আপনার হচ্ছে 5 ধরনের। কয় ধরনের রিট হচ্ছে আপনার? 5 ধরনের। এর ভিতর
ফৌজদারি কার্যবিধিতে একটা রিট আছে। কোন রিট? এটা হচ্ছে আপনার 491 সিআরপিসির 491 দ্বারা ওইখানে বলা আছে হেভিয়াস কর্পাস, হেভিয়াস কর্পাস রিট। হেভিয়াস কর্পাস রিট, এই রিটের মানেটা হচ্ছে যদি কখনো কোনো ব্যক্তিকে কোথাও অবৈধভাবে আটক রাখা হয়, তাহলে সেই ব্যক্তিকে আপনার নির্ধারিত সময়ের ভিতরে আদালতে হাজির করা কেন হবে না, হ্যাঁ, বা তাকে হাজির করার জন্য আদেশ দিয়ে যে আপনার আদেশটা জারি করা হয় সেটাই হচ্ছে হেভিয়াস কর্পাস রিট। তো এই হেভিয়াস কর্পাস রিট জারি হয়েছে, এরপরে মনে করেন আমার প্রতি জারি হয়েছে, একজন ব্যক্তিকে আমি আটক রাখছি, আমার প্রতি জারি হয়েছে, এরপরেও আমি মান্য করলাম না, আমি হাজির করলাম না, এরপরেও যদি আমি অবরোধ করে রাখি, হেভিয়াস কর্পাস রিট আমার পর্যন্ত আসার পরেও যদি আমি অবরোধ করে রাখি, সেই ক্ষেত্রে আমার জন্য পানিশমেন্ট কত দাঁড়ায়? 345 দাঁড়ায়। আমি যখন এই ভিডিও ক্লাস রেডি করতেছিলাম তখন আমার মেয়ে পাশে বসা ছিল, ও পড়তেছিল, সে কিন্তু আমার ক্লাসের কথা শুনে শুনে কিন্তু সে 1 পৃষ্ঠা লিখে ফেলেছে। দেখছেন, আমি কিন্তু ফেসবুকে দিয়েছি। অথচ আপনারা লেখেন না। আপনারা লেখেন, দেখেন তো আজকে ক্লাস করার আগে কে কি লিখছেন, ট্রাই করছেন, প্র্যাকটিস করছেন? লিখছেন না। কিন্তু র্যাঙ্কের আশা কে কে করতেছেন? সবাই, ঠিক না? র্যাঙ্কের আশা করবেন কিন্তু আপনার লিখবেন না, ট্রাই করবেন না, এটা ঠিক না। আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে 346 গোপনে অবৈধ অবরোধ করার শাস্তি। গোপনে আবার অবৈধ অবরোধটা কিভাবে হয়? এটা একটা ফ্যাক্ট যে গোপনে অবৈধ অবরোধ, গোপনে অবৈধ অবরোধ এর মিনিংটা হচ্ছে এরকম যে আপনি একজন ব্যক্তিকে একটা নির্ধারিত জায়গায় আটকে রাখছেন। প্রথমত এটা আটকে রাখতে হবে, প্রথম কাজটা কি? একজন ব্যক্তিকে একটা নির্ধারিত স্থানে আটক রাখতে হবে, রাখলাম। একটা আছে যে প্রকাশ্যে আমরা আটক রাখি, যেমন ওই যে আমাদের বন্ধু বান্ধবের যে ঘটনাটা, এটা ছিল মনে করেন প্রকাশ্যে, কি যে বাইরে, তখন সাহস থাকলে বাইরে হয়। এটা ছিল কি প্রকাশ্যে আমরা আটক রাখছি। এখন মনে করেন যে ওদেরকে ওদেরকে একা আমরা বাইরে পাইলাম, ওইখান থেকে কৌশলে ধরে নিয়ে গিয়ে মনে করেন একজনের বাড়িতে বা কোনো একটা নিরিবিলি স্থানে আটক রাখলাম, যাতে কেউ জানলো না যে অমুক অমুক জায়গায় অবরুদ্ধ আছে। আপনি জানতে পারবেন আপনাকে না জানাইলে? তো এখন মনে করেন এমন জায়গায় আমরা আটক রাখছি যাতে কেউ জানতে না পারে, এমনকি তাকে খুঁজে না পাই, এমনকি তার আটক রাখার স্থান সম্পর্কে তারা কোনো তথ্য না পায়। এরকম যদি হয়, এইরকম যদি হয়, এই উদ্দেশ্য নিয়ে কাউকে আটক রাখা হয়, তিনি হচ্ছেন 300 কততে, এই যে আমাদের 300, আমাদের যে 46 আছে, 346-এ তিনি শাস্তির আওতায় আসবেন। গোপনে অবৈধ অবরোধ, তার মানে এখানে প্রথমত হলো অবরোধ হইতে হবে, তারপর বিষয়টা গোপন রাখবে যেন কেউ খুঁজে না পায়। 346টা কে বলতে পারবেন দেখি তো, বুঝছেন কিনা? এখানে দুইটা অপরাধ একসঙ্গে অনুষ্ঠিত হইতে হবে, একটু ব্যাখ্যা দিতে হবে। আছেন কেউ পারবেন? বলেন। স্যার এটা হলো প্রথমে স্যার অবরোধ করতে হবে, তারপর অবরোধটা করার পরে তারা গোপন রাখতে হবে যেন কেউ না জানতে পারে স্যার। কেউ না জানার বিষয়টা তার পরিবার হবে, যে তার পরিবার জানে না তাকে কোথাও রাখছে। সঠিক। ধন্যবাদ বিজয় ভাই ভাই সহ রেডমি, আর বিশেষ ধন্যবাদ রিয়ান আহমেদকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার মানে ইজি, তারা এখানে দুইটা লক্ষণ যোগ হয়েছে, তাহলে অবৈধ অবরোধ প্লাস সেটা। এখন ধরেন অবৈধ গোপন অবরোধ হইলো, এটা আবার 3 দিনের বেশি হইলো অথবা 10 দিনের বেশি হইলো, দুই দ্বারাতেই পড়তেছে, তাহলে আপনি এখন এখন কোনটা হবে দ্বারা? এটা সবচাইতে বেশি স্যার। হ্যাঁ, শাস্তির দ্বারা যেটাতে পরিমাণ বেশি। আর যদি পরীক্ষাতে এরকম ভাবে প্রশ্ন করে যে একজন ব্যক্তিকে অবৈধভাবে গোপন অবরোধ করতে 10 দিনের জন্য, তাহলে এখন দেখেন এখানে দিনটাকে কিন্তু ফোকাস করছে, মূলত দিনটাকে স্যার ফোকাস করছে। দিনটাকে না, দিনেরটা দিতে হবে একটা তো, যে কারণ আপনার তো এমসিকিউ তো দুইটা চয়েস করার কোনো সুযোগ নাই। দুইটা রচনামূলক হয়তো আপনি ব্যাখ্যা ট্যাখ্যা দিতে পারবেন, কিন্তু আপনার এখানে চয়েস করার কোনো সুযোগ নাই, একটা চয়েস করতে হবে। তো সেক্ষেত্রে আপনার দিনটাকে যেহেতু ফোকাস করছে, আমার মতে দিনের বিষয়টাই চয়েস করাটা উত্তম হবে।
এরপর হচ্ছে আমাদের 347 ধারা। 347 এখানে বলা আছে বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য অথবা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য, আবার অবৈধ অবরোধ করা। তার মানে এই যে একজন মানুষকে আমি অবৈধভাবে অবরোধ করছি, এর পিছনে আমার দুটা উদ্দেশ্য আছে, অথবা দুইটার যে কোনো একটা আছে। কি উদ্দেশ্য? সবার মনোযোগ আকর্ষণ করতেছে, তাহলে বুঝবেন এই এই অপরাধগুলো আমাদের সমাজে হয়। যারা ল্যান্ডের বিজনেস করে, অনেক বড় লেভেলের মাফিয়া লেভেলের, তারা মূলত এই ধরনের অপরাধগুলো করে। যে একজন মানুষের একটা জমি আছে, জমি আছে, তো দেখা গেছে যে তাকে লিখে দেয় না, তো আপনার লিখে দিচ্ছে না, তো এই সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য তাকে ধরে নিয়ে আনা হয়, আইনে সেরা আটক রাখা হয়, আটক রাখা হয়। তখন বলা হয় যে জমি দেখে না দিলে ছাড়বে না, বা মৃত্যুর ভয়ভীতি দেখায়। এখন আরো অনেক ধরনের ক্রাইম হয়, মারধর করে, অনেক কিছু করে। তো মূলত আমাদের আজকের ক্লাসের বিষয়টা হইলো এরকম সম্পত্তি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য নিয়ে যখন কোনো ব্যক্তিকে অবরোধ করে রাখা হবে, তখন পানিশমেন্টটা হচ্ছে 347। একদম সহজ হিসাব। আচ্ছা, আরেকটা টপিক এখানে দিছে যে কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য। যে দেখা গেছে একজন মানুষ, তিনি একটা বৈধ কাজ করেন, এখন তার দ্বারা একটা অবৈধ কাজ করাইতে হবে, উনি রাজি হচ্ছেন না, তখন তারে ধরে নিয়ে এসে মনে করেন যে আটক করা হইলো, যে তুই করবি না, তোর বাপে করবো। এরকম হয় না? হয় কি না? হয়। ভয়ভীতি দেখানো বা অপহরণ করে আনা, ওইটার শাস্তি তো সাথে অ্যাড হবেই। বাট এখানে যে বিষয়টা হইলো যে তাকে ধরে আনছিল কিসের জন্য? আইনা অবরোধ করছে, সত্য। এই অবরোধের পিছনে কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যে আপনার তাকে আপনার একটা অবৈধ কাজ করার জন্য বাধ্য করা। এটা যদি তার উদ্দেশ্য হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে যদি আপনার নিয়ে এসে তাকে রাখা হয়, তাহলে এই কাজটা পুরোপুরি 347-এ কভার করে। বুঝতে পারছেন? তার মানে একজন ব্যক্তিকে আপনার ধরে এনে আটক রাখা, এর পিছনে হচ্ছে তার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অথবা অথবা কোনো বেআইনি কাজ করার জন্য তাকে বাধ্য করা। এটা হলো আপনার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে যখন কোনো ব্যক্তিকে অবরোধ করে রাখা হবে, তখন যারা এই কাজটা করলো তারা পেনাল কোডের 347 দ্বারাই অভিযুক্ত হবেন। তবে আমাদের পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু ওই যে 341, 342 ও ওইগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওই ধারাগুলো থেকেই দেখবেন যে ঘটনা আসতেছে। এরপর হচ্ছে আমাদের 348, স্বীকারোক্তি আদায় করার জন্য বা সম্মতি প্রত্যর্পণ করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ। যে প্রত্যর্পণ মানে কি? সম্পত্তি ফেরত নেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য, বা স্বীকারোক্তি আদায় করার জন্য। এখন এইগুলো যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করেন, তাদের জন্য কিন্তু পেনাল কোড হবে না, ঠিক না? তাদের জন্য কি হবে? নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন, সেই আইন থেকে এটা একটা নির্যাতন বলে গণ্য হবে। তারপর নির্যাতনের যে পানিশমেন্ট আছে, সেই পানিশমেন্ট, সেই পানিশমেন্টে তার পানিশমেন্ট হবে। কিন্তু যদি কোনো সাধারণ নাগরিক অন্য নাগরিকের সাথে এই কাজগুলো করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এটা হবে, তাদের ক্ষেত্রে এটা হবে। সাধারণত এই কাজগুলো নাগরিক একজন নাগরিকের সাথেই করে, যে তার দ্বারা কোনো কিছু স্বীকার করানোর জন্য, অথবা সম্পত্তি প্রত্যর্পণ করার জন্য, যে ফেরত দেওয়ার জন্য যে ভাবে তাকে নিয়ে এসে অবরোধ করে রাখা হয়। যদি রাখে, তাহলে সেই ব্যক্তি পানিশমেন্টের আওতায় আসবেন কততে? 348-এ। ক্লিয়ার? এটাও তেমন ইম্পর্টেন্ট না। অত এই হলো মূলত আমাদের এই অবৈধ অবরোধ এবং বাধা সংক্রান্ত। কিন্তু এরপরের টপিকটা যেটা আসবে আগামীকালকে, সেটা হলো বল প্রয়োগ বা আক্রমণ। জাস্ট 30 সেকেন্ড একটু কথা বলি, তাহলে বুঝবেন। মনে করেন আপনি একদিক থেকে আসতেছেন, আমি আপনার থামাই দিলাম, বা ওইদিকে ধাক্কা দিলাম, এদিকে ধাক্কা দিলাম, বা ফেরত পাঠাইলাম এটা, অথবা দাঁড়ায় রয়েছেন, আমি আপনাকে ধাক্কা দিলাম, সরাই দিলাম, অন্য কোনো মাধ্যম হইতে পারে। এটাকে বলা হবে আপনার বল প্রয়োগ। আর বল প্রয়োগের জন্য যখন আমি প্রস্তুতি নিচ্ছি, হুমকি দিচ্ছি, দামকি দিচ্ছি, এরকম একটা মানে অ্যাগ্রেসিভ থাকে, এটা দেখে যখন কোনো মানুষ আপনার একটু ভয় পাওয়া যায়, তখন সেটা হয় আক্রমণ। আচ্ছা, এবার চলে আসি আমাদের অবৈধ বাধা বা অবরোধ সংক্রান্ত বিষয়ে আপনাদের অবজারভেশন গুলো। প্রথমেই আপনার হচ্ছেন তুষার সরকার। তুষার সরকার, বলেন। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে 346 দ্বারা এটা কি স্যার ঘুমের ওইটা কি বলা যায় না? ঘুম করলে বুঝছি না। স্যার 346 স্যার এটা আছে ঘুমের ঘুমের ইসে পড়ে কিনা স্যার? ঘুম করলে যে সাধারণত স্যার আমরা যে ঘুম করি স্যার এই যে হ্যাঁ, আচ্ছা। এখন গুম বলতে হচ্ছে কি, যে বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে একটা আইন যাও হচ্ছিল, হওয়ার মধ্যে গিয়ে এটা একটা বাধা চলে আসছে না। ওই আইনটা শেষ পর্যন্ত মনে হয় নাই, হয়েছে কি, হয় নাই। আপনার ধরে এনে আটকে রাখাই হচ্ছে অবরোধ। আর অবরোধ মানেই হচ্ছে একজন মানুষকে আপনার তার এতে আটক করে রাখা। গুমটা হবে সবসময় যে আড়ালে, যেন কেউ না জানে। এটা হচ্ছে, এটার সাথে মিলে 99.99% মিলে আর কি, যে গুম, যে আপনার ধরে এনে আটক করে রাখছে কিন্তু কেউ জানে না। আর যখন জানে তখন তার গুম না, তখন তো আমি জানি যে অমুকের বাড়িতে আমার আমার বাইরে এনে আটকে রাখছে, এটা তো আমি জানি, এটা তো আর গুম না। তার মানে যেটা আমরা জানি না, এই জিনিসটা হলো গুম। আপনার অবজারভেশন সুন্দর। আর গুমের জন্য নতুন করে একটা আইন হওয়ার কথা, এটা দেখলাম সংসদে বেশ কিছু আলোচনা হয়েছে আর কি। আর কারো কোনো কিছু? রিয়ান আহমেদ বলেন। আর অন্য একটা আইনের বিষয়ে প্রশ্ন করা যাবে স্যার একটু? হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই। স্যার ওই নির্যাতন ও হেফাজত মৃত্যু নিবারণ আইনের যে 5 আর 7 ধারা আছে, এই দুইটা ধারা আবার একটু রিপিট করলে একটু ভালো হইতো মনে হয় স্যার। কোনটা নির্যাতন মৃত্যু নিবারণ আইনের? জি স্যার, 5 আর 7 এই দুইটা ধারা স্যার। একটু দাঁড়ান, আমি বের করে নেই। পাঁচ ধারা, জি স্যার। আদালত কর্তৃক মামলা দায়েরের নির্দেশ দান। আচ্ছা, হ্যাঁ এখন ঘটনা হয়েছে, যখন কোনো মানুষ আপনার এই অভিযোগটা করবে, সাধারণত এটা হয় কি, ওসির বিরুদ্ধে বা এসআইয়ের বিরুদ্ধে এই অভিযোগগুলো হয়। এখন থানায় গিয়ে যদি ওসির বিরুদ্ধে মামলা করা হয়, ওসি মামলা রেকর্ড করবে? না স্যার। আচ্ছা, আদালত যদি ওসিকে নির্দেশ দেয় যে মামলা রুজু করার জন্য, ওই ওসি নিজের বিরুদ্ধে মামলা রুজু না করে আগে পলাইবো না? জি স্যার। পলাইবে। মূলত এই জন্যে জি স্যার। এখানে প্রসিডিউরটা বলছে যে যখন এই ধরনের কোনো অভিযোগ আসবে, তখন জিনিসটা পুলিশ সুপারের কাছে যাবে। তখন পুলিশ স্যার সুপার এই ক্ষেত্রে মামলা রুজু করবেন, তদন্তের ব্যবস্থা করবেন। যে র্যাঙ্কের অফিসার জড়িত থাকবে, সেই র্যাঙ্কের সমমান বা তার আপার লেভেলের কোনো অফিসার দ্বারা এটা ইনভেস্টিগেশন হবে। বুঝছেন বিষয়টা? স্যার, ওই যে চার্জ বা চার্জবিহীন রিপোর্ট পেশ করবেন, এটা কি মামলা হওয়ার পরে না না আগে, এই যে রে, না বিষয়টা রে স্যার? ভাই, চার্জ চার্জ বিল এত দিনে যদি এই কথা কন। চার্জ মানে হচ্ছে চার্জশিট, আর চার্জ বিল মানে হচ্ছে ফাইনাল রিপোর্ট। ও, বুঝতে পারছি স্যার। মানে চার্জ এটা শব্দের বুঝছি অর্থ এখন। হইলো, চার্জ শব্দের অর্থ হইলো অভিযোগ। আর চার্জ বিল হচ্ছে আচ্ছা। কোনো অভিযোগ নাই, মানে অভিযোগটা মিথ্যা। হইতে পারে না মিথ্যা? হইতে পারে কিনা? জি স্যার। মিথ্যাও তো হইতে তা পারে। মামলাটা তো ওই সংশ্লিষ্ট থানায় হবে নাকি স্যার? হ্যাঁ, যে থানার ঘটনা ওই থানাতেই হবে। জাহিদ হাসান। স্যার 334 আর 35টা যদি আরেকটু শর্টকাট ব্যাখ্যা দিয়ে দিতেন স্যার। কোনটা? 334 আর 35 স্যার। 334 আর কত? 35 স্যার, পরেরটা। ও 35। আচ্ছা, একটা হলো আমার আঘাত আর গুরুতর আঘাত, একটা বুঝলেই তো হইলো, ঠিক না? জি স্যার, জি স্যার। একটা বুঝলে হইলো, পরেরটা হলো জাস্ট আঘাতের ধরন। এখন জাহিদ, মনে করেন আপনার সাথে আমি সামনাসামনি আছি এখন। ওই যে আমাদের একটা কালকে একটা উদাহরণ বলছিলাম না, 2006 সালের বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিনেদিন জিদান ইতালির যে প্লেয়ারটাকে গুতা মারছিল, মাথা দিয়া হেড মারছিল, এটার কারণ তো আর তখন জানা যায়নি। জানা গেছে পরবর্তীতে জিনেদিন জিদানকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি তাকে কেন মারলেন, তখন তো সেখানে সে বলছিল মারার কারণটা কি। মারার কারণ কি, যে মাঠে তার বোনকে প্রস্টিটিউট হিসেবে আখ্যা দিছিল, মানে এরকম খারাপ কথা বলছিল, যার কারণে জিদান উত্তেজিত হয়ে তারে মারছে। তো এইরকম, যখন একজন মানুষ
আরেকজন মানুষকে আপনার উত্তেজনা দিবে, সে ব্যক্তি সেন্সলেস হয়ে যায়, সে ব্যক্তির মাথার কাজ করে না, তখন আঘাত করে বসে, তখন আঘাত করে বসে, তখন তিনি কিন্তু স্বেচ্ছাকৃতভাবে আঘাতটা করছেন। কিন্তু এই স্বেচ্ছাকৃতভাবে আঘাতের পিছনে একটা কারণ থাকে, লজিক থাকে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে এই যে তাকে উত্তেজিত উত্তেজিত করছে, এবং উত্তেজনার কারণে সাথে সাথেই কিন্তু তিনি আপনার আঘাত করছেন। এই যে সাথে সাথে যে আঘাত করছেন, যার কারণে ওই ব্যক্তি যে উত্তেজনা দিছে, দুষ্টা তো বড় তোরও আছে, তুই তো উত্তেজনা দিলি। এই জন্য আদালত পানিশমেন্ট ঠিকই দিবে, আবার মনে মনে এটাও ধরে নিতেছে যে তুই যে উত্তেজনা দিছিস, তুই কিছু মার খা। হ্যাঁ, মারটা কি? যে তোর এই ক্ষেত্রে আসামির পানিশমেন্টটা কম হইব। আপনি খেয়াল করে দেখবেন জি স্যার। যে 324-এ, 25-এ, 26-এ যে পরিমাণ শাস্তি, 334 বা 35-এ শাস্তির পরিমাণটা একেবারে নগণ্য, একদম কম, একদম কম। এর মানে হচ্ছে যে এই ধারাগুলো আইনগত একটা ফাঁকফোকর বা আইনগত সুযোগ নেওয়ার একটা ধারা। সেম ভাবে যদি কেউ গুরুতর আঘাত করে, উত্তেজনাবশত গুরুতর আঘাত করে, তাহলে সেটা আমাদের এই 335-এ। আর যদি ওই আঘাতের কারণে কেউ মারাই যায়, তাহলে তখন কত দিতে যাবে জাহিদ? স্যার। মনে করেন গুরুতর আঘাত করছে কিন্তু মারা গেল, জি স্যার। তাহলে কত দাঁড়ায় পড়ে? ওটা স্যার চলে যাবে স্যার 304-এ স্যার। সঠিক। এটা খুন হয়েছে না, বাট মানুষ হত্যা হয়েছে, তাহলে 304। জি স্যার, অপরাধ প্রণয়নে নেই। রিজওয়ান হাসান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি আপনি কি আজকে কোনো পুরস্কার নিছেন নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে? না স্যার, আমি তো নওগাঁ জেলাতে না, স্যার। একজনের নেম প্লেট দেখলাম যে রিজওয়ান লেখা, এই জন্য। আচ্ছা, বলেন। ও, স্যার আমার প্রশ্ন স্যার, গতকালকে 318-তে স্যার, হুম। এই জিনিসটা যদি আর একবার বলে দিতেন স্যার একটু ভালো হতো। 318 প্যানেল কোডের, জি স্যার। এটা তো জি স্যার। 318 কি আছে 318-তে? মৃতদেহের গুপ্ত মৃতদেহের ব্যবস্থা। গোপন ব্যবস্থা। হ্যাঁ, জন্ম গোপনকরণ। এখন ধরেন এই কিছু কিছু মনে করেন যে বিষয় আছে সমাজে ছড়াই গেলে বদনাম হয়। কিরকম বদনাম? অমুকের মরা বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে? মরা বাচ্চা হয়েছে। তো এটাকে মানুষ আমাদের সমাজে খারাপ চোখে দেখে, যে মেয়েটা অলক্ষী, অপয়া, এরকম একটা, যদিও ঠিক না, এরকম বলে না, বলে কিন্তু, যে মরা বাচ্চা হয়েছে। তো জিনিসটা এই ফিলও হতে পারে, বা কোনো কারণে তারা চাচ্ছে না যে বিষয়টা কেউ জানুক। তো সাথে সাথে ওই বাচ্চাটাকে মনে করেন যে আপনার মাটি চাপা দিয়ে দেয়। গুপ্ত ব্যবস্থাপনা, গুপ্ত, এই যে গুপ্ত ব্যবস্থাপনা মানে এমন ভাবে এটাকে আপনার গোপন করে দিল, যেটা কেউ বুঝতেই পারলো না যে ওনাদের কোনো বাচ্চা হয়েছিল। এটা তো এই যে গুপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে জন্ম গোপন করছে, মানে কাউকে জানতে দেয়নি। এইটাই হলো 318 শাস্তি। রেজন, ক্লিয়ার? আচ্ছা, বুঝছি স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা যদি প্যানাল কোডে, যেহেতু সময় আছে 5-7 মিনিট, একটু আলোচনা করি যে প্যানাল কোডে আমরা এখন পর্যন্ত কি কি বিষয় আসলে শেষ করলাম। আমি একটু সূচিপত্র দেখে আপনাদের একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। দেখেন, প্যানাল কোডের শুরুর দিকে আমরা বেশ কিছু বিষয়ের উপরে সংজ্ঞা বা শব্দের অর্থ নিয়ে কিন্তু আলোচনা করছি, ঠিক না? এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। কেন জানা উচিত? কি কা আসতে পারে, যেমন রাষ্ট্রীয় কর্মচারী, সরকারি কর্মচারী, তারপরে আসতে পারে ধরেন স্ত্রী বা কেরানির সম্পত্তির যেটা আছে 27, তারপরে দলিল, মূল্যবান জামানত, এরকম কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। তারপরে হচ্ছে আমাদের যে দণ্ড মানে শাস্তি আছে, সেই শাস্তি। তারপরে হচ্ছে কিছু নীতিমালা আমরা পড়ছি, কিছু নীতিমালা। কিরকম নীতিমালা? যেমন ধরেন নির্জন কারাবাস কি, কাদেরকে নির্জন কারাবাস দেওয়া হয়, পানিশমেন্ট দেওয়ার প্রক্রিয়া কি, কিভাবে দিতে হয়। তারপর হচ্ছে আপনার এর আসামির যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, এগুলো পরিবর্তে অন্য অন্য কিছু দেওয়া, পানিশমেন্ট দেওয়া, কমায় দেওয়া আর কি, রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন এগুলো, বা যাবজ্জীবন কারাদণ্ড কতদিন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা টুকটাক কিন্তু প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু আসে। তারপরে 75 যে ধারাটা, এটা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা ধারা। এখানে হচ্ছে যে পূর্ববর্তী
পূর্ববর্তী যে অপরাধ কারো রেকর্ড থাকে সেই রেকর্ডের কারণে একজন মানুষকে আপনার বর্ধিত দণ্ড দেওয়া হয়। সাধারণত যেরকম পানিশমেন্ট তার পাওয়ার কথা এর চাইতে তিনি আপনার বেশি প্রাপ্য হন, মানে তিনি একটু শাস্তি বেশি বেশি পান। স্বাভাবিকভাবে যদি নর্মালি 6 মাস থাকে তো ওই পানিশমেন্টটা আরো আপনার বাইরে যেতে পারে, আপনার হয়ে যেতে পারে সেটা 1 বছর, মানে ওর চাইতেও আবার দ্বিগুণ কিন্তু হয়ে যেতে পারে। এটা হচ্ছে বর্ধিত দণ্ড, মানে বোনাস বলতে পারেন। তো এটা কিভাবে দিতে হয়, কোন প্রক্রিয়ায় প্রমাণ করতে হয়, এই সম্পর্কে কিন্তু আবার ফৌজদারি কার্যবিধির কততে বলা আছে কেউ জানেন? কততে বলা আছে? ফৌজদারি কার্যবিধির 511 ধারাতে কিন্তু বলা আছে যে কিভাবে পূর্ববর্তী সাজাটা আপনার প্রমাণ করতে হয়, বা যে খালাস ছিল এটা প্রমাণ করতে হয়। পেনাল কোডের 76 থেকে আপনার 95 পর্যন্ত রয়েছে আমাদের সাধারণ ব্যতিক্রম। আমাদের পেনাল কোডের একটা ধারা আছে, দেখেন আপনার 6 ধারা সম্ভবত, যে ওই ধারাতে বলা আছে আপনার ব্যতিক্রম সাপেক্ষে আপনার অপরাধটার বিচার করতে হবে। আমাদের পেনাল কোডে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয় তাহলে ব্যতিক্রম সাপেক্ষে সেটা বিবেচনা করতে হবে। এই ব্যতিক্রমের আওতায় যে কেউ পড়ে কিনা 76 থেকে আপনার 95 এবং 96 থেকে 106 আত্মরক্ষার অধিকার, এগুলোর ভিতর পড়ে কিনা এটা বিবেচনা করে পানিশমেন্টের আওতায় আনতে হবে। যদি পড়ে তাহলে তাকে অব্যাহতি পাবে। 107 থেকে 120 খাওয়া পর্যন্ত আমরা অপরাধের প্ররোচনা, সহযোগিতা, ষড়যন্ত্র এগুলো সম্পর্কে পাইছি। এরপরে মোটামুটি আমরা একটা গ্যাপ দিছি, তো গ্যাপের ভিতর থেকে আমরা আবার 24 ক যেটা আছে রাষ্ট্রদ্রোহ, এটা আমরা পড়ছি গুরুত্বপূর্ণ হিসাবে। এরপরে আমরা চলে গেছি মূলত 141 থেকে গণশান্তি বিষয়ক, মানে যেগুলো আহ, দাঙ্গা, বেআইনি সমাবেশ, মারামারি, এই রিলেটেড যেটা মানুষের অশান্তি হয় এরকম বিষয়, এগুলো একদম 160 পর্যন্ত আমরা আলোচনা করছি। সরকারি কর্মচারী কর্তৃক অথবা সরকারি কর্মচারী সম্পর্কিত যে অপরাধগুলো আছে এগুলো 161 থেকে 171 ধারা পর্যন্ত আমরা ইতিমধ্যে পড়ছি। এরপরে আমরা চলে গেছি 172 থেকে, যে সরকারি কর্মচারী যেই আদেশগুলো দেন সেগুলো অনেক ক্ষেত্রে অবমাননা করা হয়, তাদের কাজে বাধা সৃষ্টি করা হয়, তাদের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের নানাবিধ অসুবিধার সম্মুখীন করা হয়। এই বিষয়গুলো রয়েছে আমাদের 172 থেকে 190 ধারা পর্যন্ত। 191 থেকে আমাদের মূলত রয়েছে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দান করে, এবং আমাদের যে বিচারিক কার্যক্রমগুলো আছে এই বিচারিক কার্যক্রমে আপনার গণবিচারের ক্ষেত্রে গণবিচারের বিরুদ্ধে অনুষ্ঠিত কিছু অপরাধ হয়, সেই অপরাধ মানে যেগুলো অপরাধ এরকম যাতে মানুষের বিচার বিঘ্নিত হয়, এরকম অপরাধগুলো যদি কেউ করে সেগুলো এক্ষেত্রে আবার সিলেবাসটা অনেক বড়। 191 থেকে একেবারে আমরা 225 পর্যন্ত পড়ছি, আর বাকিগুলো পরে পড়ি নাই, দরকার নাই। এরপরে হিউজ পরিমাণ গ্যাপ, আমরা চলে গেছি ডাইরেক্ট 268-তে, যেখানে বলা আছে গণউপদ্রব। এই গণউপদ্রব আবার অনেক কিছু বিষয় কিন্তু সরে গেছে কোথায়, বিভিন্ন ধরনের স্পেশাল আইনে, বিশেষ আইনে। এর ভিতর দু একটা আমাদের থাকে, আমরা সেগুলো পড়ছি। এরপর 295 থেকে 298 পর্যন্ত আমরা ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি, ধর্ম রিলেটেড। তারপর 299 থেকে 311 পর্যন্ত আমাদের যেই হচ্ছে যে মানব দেহ সংক্রান্ত যে অপরাধ সেটা, এবং এরপরেও দেহ সম্পর্কিত আরো বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের গর্ভপাত নিয়ে 312 থেকে 318 পর্যন্ত আছে। এরপরে হচ্ছে আমাদের অবৈধ আহ কোনটা না, ও তারপর হচ্ছে আঘাত, স্বেচ্ছাকৃতভাবে আঘাত, শুধু আঘাত, স্বেচ্ছাকৃতভাবে আঘাত 319 থেকে আমরা একেবারে 338 338 লাগে না তবু আমরা পড়ছি। এবং আজকে আরো বিশেষভাবে পড়লাম আমরা 339 থেকে 348 ধারা পর্যন্ত। তাহলে দেখেন দেখতে দেখতে কিন্তু আমরা কম পড়ি নাই, মোটামুটি অনেক দূর পর্যন্ত কিন্তু পড়ে ফেলছি। এগুলো আপনারা রিভিশনে রাখবেন, প্রচুর পরিমাণ রিভিশনে রাখবেন। রিভিশনের কিন্তু কোনো বিকল্প নাই, একদিন রিভিশন দিবেন না আইন মনে করেন যে 3 ভাগের 1 ভাগ ভুলে গেছেন। অর্থাৎ প্রত্যেক দিনই চেষ্টা করবেন যা কিছু পড়ছেন সবকিছু রিভিশন নেয়। আর আপনাদের কিন্তু এখন রিভিশনের সময় চলে আসছে, পরীক্ষার আগ পর্যন্ত ব্যাপক পরিমাণ রিভিশনে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। 6-7 মিনিট বিরতি, 10টা থেকে আমাদের আবার সাক্ষ্য ক্লাস অনুষ্ঠিত হবে। আল্লাহ হাফেজ।